বা আমরা ইদানিং বাংলায় যেই বুদ্ধিজীবীদের দেখলাম সেটা নিন্দনীয়, এক কথায় নিন্দনীয়। এবং তারা হিপোক্রেট, এবং তারা অর্থলোভী, অর্থপিপাসু, এবং অতি অবশ্যই ডিসঅনেস্ট পার্সন। মমতা ব্যানার্জির গান নাকি উনি না থাকলে মানুষ শুনবেন। কেউ বলছেন রবীন্দ্রনাথ বেঁচে থাকলে নাকি নিজে এসে সংবর্ধনা দিতেন। এটা তো ওপেন সিক্রেট। এবং সেই ছবিগুলো বোধহয় এখন আস্থা করেও নেই। ভালোবাসা ভালো, সম্মান করা ভালো, কিন্তু চটি চাটা ভালো না। তাও বাবা লতা মঙ্গেশকর বেঁচে গেছেন বলেননি যে লতা মঙ্গেশকর বলেছেন লতা মঙ্গেশকরের থেকে উনি ভালো গান। কিন্তু উনি জানতেন না, এখনো জানেন না যে উনি কিছু জানেন না। বুদ্ধিজীবী এই কথাটা শুনলে আজকাল মানুষের কি মনে হয়? কি মনে হয় বলুন তো? নিশ্চয়ই খুব একটা ভালো কথা মনে হয় না। আমরা একজনের সঙ্গে কথা বলবো, সমীর রাইচের সঙ্গে, যিনি সেই সময় সেই বিষয়টাকে সামনে নিয়ে এসেছিলেন যখন প্রতিবাদ তার কলম তুলির সাহায্যে, তার কথার সাহায্যে করেছিলেন, এবং তখন বুদ্ধিজীবী বিদ্বজনের মানুষের সম্মান ছিল। আজকে তার মুখ থেকে শুনবো তিনি বুদ্ধিজীবী শব্দটাকে কিভাবে দেখেন। সুনাবু, প্রথমত অনেক অনেক স্বাগত। আমার যে প্রশ্নটা, যে বুদ্ধিজীবী নামটা শুনলে আপনার কি মনে হয়? দেখো, সোনাটা সোনা হয়। সোনার মধ্যে কোনো ব্যবসায়ী যদি প্রচুর পরিমাণে খাদ মিশিয়ে দেয়, সোনাটা সোনা থাকে না। কিন্তু অরিজিনাল সোনাটা কিন্তু সোনা। অরিজিনাল বুদ্ধিজীবী যারা, তারা কিন্তু শ্রদ্ধেয়। আর তুমি যেই বুদ্ধিজীবীদের ইন্ডিকেট করছো, বা আমরা ইদানিং বাংলায় যেই বুদ্ধিজীবীদের দেখলাম সেটা নিন্দনীয়, এক কথায় নিন্দনীয়। এবং তারা হিপোক্রেট, এবং তারা অর্থলোভী, অর্থপিপাসু, এবং অতি অবশ্যই ডিসঅনেস্ট পার্সন। আমি নাম কাউন্ট করতে চাই না পাবলিকলি, কিন্তু যারা অনুষ্ঠানটা দেখছেন তারা আপনারা বুঝতে পারছেন। সাহিত্যিক, একটা সময় আমরা যখন বামফ্রন্টের এগেন্সটে লড়াই করি, তখন তিনি বামফ্রন্টের হয়ে বলতেন টেলিভিশন চ্যানেলগুলোতে। বামফ্রন্ট চলে গেল, উনি রাতারাতি হয়ে গেলেন তৃণমূল। শুধু হলেন না, হয়ে এক এক দিন এক একটা বিশেষণ দিতে শুরু করলেন আমাদের রাজ্যের মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী সম্পর্কে, যেটা আমাদেরকে বিস্মিত করেছে। উনি এও বলছেন যে মমতা ব্যানার্জির গান নাকি উনি না থাকলে মানুষ শুনবেন। ভাবা যায়? ওনার কি সঙ্গীত সম্পর্কে মিনিমাম সেন্স নেই? কেউ বলছেন রবীন্দ্রনাথ বেঁচে থাকলে নাকি নিজে এসে সংবর্ধনা দিতেন। ভাবা যায়? এগুলো কি তাদের কোনো সেন্স নেই? আচ্ছা, তেল দিবি তেল দিবি, এতটা লেভেল যে হড়কে পড়ে গেছে। হ্যাঁ, তো একটা হাস্যকর জায়গায় নিয়ে এসছে। কিন্তু আমি যাদের দেখেছি, সুনন্দ সান্যাল থেকে আরম্ভ করে বহু মানুষ, মীরাতুন্দি, যারা বোলান্দি, যারা সত্যিকারের বুদ্ধিজীবী। আমি নিজেকে বুদ্ধিজীবী ক্লেম করি না, আমি একজন সামান্য ছবি আঁকিয়ে। তো তাদেরকেও তো দেখেছি, তাদের সাথে আমি লড়াই করেছি, মাঠে ময়দানে নেমে, রাস্তায় নেমে, সে কামদুনি হোক, কলকাতার রাস্তায় হোক, তাদের সাথে নেমেছি। তাদের যে প্রত্যয়, তাদের যে আত্মত্যাগ, তাদের দেখেছি। সুতরাং বুদ্ধিজীবী তারা, এবং তাদেরকে কখনোই অশ্রদ্ধা করতে পারবো না। কিন্তু আমি যাদের ইন্ডিকেট করছি, বিশিষ্ট কবি, আগে ছিলেন সিপিএমের, পরে হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, চেয়ার ফেয়ার মুছতে শুরু করলেন। দেখলাম, দেখে আর এদেরকে বুদ্ধিজীবী তো বলা দূর, এদের মনে হচ্ছে এরা স্বার্থজীবী, অর্থলোভী মানুষ, এবং সমাজটা ধ্বংসের মূলে যদি মমতা ব্যানার্জি দায়ী হন, সঙ্গে এই মানুষগুলো দায়ী। একজন দাবি করেছেন কিছুদিন আগে, নির্বাচন হওয়ার কিছুদিন আগে, বলছে এই মখলুকত, মানে এই ধরাধাম, তিনি এই ধরাধামে এসে আসলে তিনি নিজে ধন্য হননি, তিনি ধরাধামকে ধন্য করেছেন। কি বলবেন? আমি তো তার কথাই বলছি, তার কথাই বলছি। এই মানুষটিকে জানতাম, অসাধারণ একজন লেখক, তার লেখা আমরা পড়েছি। এই লোকটি যে এরকম ট্রান্সফর্ম করতে পারে, এটা ভাবা যায় না। এটা একটা মেটামরফোসিসের মতো ঘটনা, যে তা নাহলে এতটা চেঞ্জ হয়। একটা মানুষ, কত স্বার্থ ওনার দরকার আছে বা নিয়েছে রাজ্য সরকারের থেকে, ডেফিনেটলি এরা বিশেষ বিশেষ সুবিধে নিয়েছে।
তা নাহলে এটা করতে পারে না, এবং সেটা প্রকাশ্য জনসমাগমে বলছেন। এরা হলো, বারবার বলছি, এদের স্পাইন বলে কিছু নেই। একটা বিষয় যে আমরা যেমন দেখি আমাদের শহরের কিছু লোক, মানে আপনি যেমন ছবি আঁকেন, কেউ কবিতা লেখে, কেউ গান লেখে, কেউ গান করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সবকটাই করেন এবং তার ছবি যে দামে বিক্রি হয়, আমি জানি না যে আপনাদের ছবি কীরকম মানুষ পছন্দ করেন, কিন্তু কত টাকা দাম পান, যে এই এত প্রতিভা থাকা সত্ত্বেও মানে এই মানুষটাকে কীভাবে আপনি বিচার করবেন? প্রথম কথা, ওনাকে মানুষ ভাবতেও আমার আজকাল খারাপ লাগে। মানুষ হলে এই ধরনের অন্যায় করা, মানুষ হলে হাসকালির ঘটনা ঘটার পরে মেয়েটির চরিত্র সম্পর্কে উনি বলছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, পার্কস্ট্রিটের ঘটনায় বলতে পারেন যে মহিলার চরিত্র খারাপ, হ্যাঁ, শারীরিক ব্যাপার ছিল, এবং কামদুনিতে গিয়ে বলতে পারেন স্থানীয় দুটি ইয়াং মেয়ে, বাচ্চা মেয়ে, তারা খালি ওনাকে বলতে চেয়েছেন, দিদি এটা মহিলাদের ব্যাপার কামদুনিতে, আপনার সাথে একটু আমাদের সাথে একটু কথা বলুন, ওদেরকে মাওবাদী বলে দিলেন। তো এনাকে অমানুষ নিশ্চয়ই বলতে পারবো না, মানুষ তো বলতে পারছি না ভাই। ওনার ছবি কোটি কোটি টাকায় বিক্রি হতো। উনি মানে আপনি তো চিত্রশিল্পী, আপনি বলতে পারবেন যা তার ছবি কিরকম ছিল। দেখো, খুবই ভালো কথা, পিকাসো থাকলেও এই টাকাটা পেত না। হ্যাঁ, পিকাসো থাকলেও এই টাকাটা পেত না, কারণ ভারতবর্ষের যারা, ইভেন এম.এফ. হুসেন থেকে আরম্ভ করে গণেশ পাইন, গণেশ হালুই, কেউই পেতেন না। উনি পেয়েছেন কেন? সারদার মতো জালি লোকগুলো ছিল, তারা ওনাকে খুশি করার জন্য এগুলো কিনেছেন। এটা তো ওপেন সিক্রেট। এবং সেই ছবিগুলো বোধহয় এখন আস্তাকুড়েও নেই, আস্তাকুড়েও আছে কিনা আমার সন্দেহ। যদি উনি সত্যিই ছবি ভালোবাসতেন, যদি উনি সত্যি যে কোনো শিল্পের সাধক হতেন, তাহলে উনি এরকম নিজে ব্যক্তিগতভাবে ডিসঅনেস্ট হতে পারতেন না, অত নিষ্ঠুর হতে পারতেন না। একজন প্রকৃত শিল্পী কখনোই ওরকম নিষ্ঠুর হবে না, তার মধ্যে সেই শিল্প চেতনা থাকবে, তার কথাবার্তার মধ্যে সেই শালীনতা থাকবে। ওনার কথাবার্তা, মঞ্চে উনি যেই কথাবার্তাগুলো বলতেন, যেই স্টেটমেন্টগুলো দিতেন রাজ্যের, ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সম্পর্কে, দেখুন, তোমার মনে হয় এনার মধ্যে সাংস্কৃতিক বিন্দুমাত্র চেতনা ছিল? কখনোই নয়, হতে পারে না। আমি একজন চিত্রশিল্পীর কথা নাম বলবো না, কিন্তু রাজ্যের মানুষ জানেন উনি খুব ভালো কাক আঁকেন। তিনি বলেছেন যে এরকম চিত্রশিল্পী, আহ, মানে এরকম প্রতিভা খুব রেয়ার হয়। যে যে বলেছেন তাদের দায়িত্বে বলেছেন, এবং তার উত্তর তাদেরকে এখন দিতে হবে। হুম, আমার কাছে এগুলো অবিশ্বাস্য, কী করে বলেছেন তারাই বললাম যে তাদেরকে উত্তরটা দিতে হবে। শোনো, আমার বাবাকে আমি ভালোবাসি, আমার বাবা আজকে নেই, কিন্তু আমার বাবাকে আমি কখনো বলিনি আমার বাবা পশ্চিমবাংলার সবচেয়ে বড় শিল্পী বা ভারতবর্ষের বড় শিল্পী। ভালোবাসা ভালো, সম্মান করা ভালো, কিন্তু চটি চাটা ভালো নয়। আপনি তার কবিতা শুনেছেন? ওটাকে কবিতা বলবো? তবে এই কথাগুলো শুনেছি যে সন্ধ্যা মুখার্জি নাকি ওনাকে বলতেন ওনাকে একটা গান লিখে দিতে। হ্যাঁ, তাও বাবা, লতা মঙ্গেশকর বেঁচে গেছেন বলেননি যে, লতা মঙ্গেশকর বলেছেন লতা মঙ্গেশকরের থেকে উনি ভালো গান করেন, হয়তো আর কিছুদিন থাকলে বলতেন। এটা 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 হলো, তারাই বলতে পারে, ধরো, যাদের কোনো বিন্দুমাত্র সেন্স থাকবে না ওই ফিল্ডটা সম্পর্কে। যেমন ধরো, আজকে আমি কখনোই নিউটনের বা অ্যালবার্ট আইনস্টাইনের সমালোচনা করতে যাব না, কারণ আমার ওই ফিল্ডটা সম্বন্ধে আমি জানি না। জানি না মানে সেটা আমি জানি, কিন্তু উনি জানতেন না, এখনো জানেন না যে উনি কিছু জানেন না। একটা বিষয় দর্শকদের বলে রাখি, যখন পশ্চিমবঙ্গে এর আগে পরিবর্তন হয়েছিল 2011-তে, তখন পরিবর্তন চাই বলে একটা বিদ্বজন বুদ্ধিজীবীদের একটা ছবি, বেশ কয়েকজন বিদ্বজন বুদ্ধিজীবীদের ছবি দেখা গেছিল, তাতে সমীর রায়চৌধুরী ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যে তিনি সেই ছবি থেকে বেরিয়ে এসছেন। কেন বেরিয়ে এলেন কেন? ওই ছবিতে তো বাকিরা তো অনেকে তো ছিলেন, আপনি বেরিয়ে এলেন কেন? আমি বুঝেছিলাম আমি আনফিট ওখানে। কেন আনফিট? আমি ওনার প্রলোভনে পা দিতে পারিনি, আমার বিবেক আমাকে আটকেছে। আমার কাছে কি প্রপোজাল আসেনি যে আমি কেন ওনার এগেনস্টে বলছি? অনেক সিনিয়ররাই আমাকে বলেছেন, ওই হোর্ডিংয়ে যাদের ছবি ছিল,
যে তুই কেন বলছিস এইগুলো ওনার এগেনস্টে। আমি খালি একটাই কথা বলছি, আমি কোনো কিচ্ছু বলবো না ওনার এগেনস্টে, ওনাকে এইসব কাজ করতে বারণ করো। মমতা ব্যানার্জি আসার 6 মাস 7 মাসের মাথা থেকে পশ্চিমবঙ্গে যা তাণ্ডব শুরু করলেন, সেটা যদি না বলতাম, তার যদি প্রতিবাদ না করতাম, আমি বিশ্বাস করো আমার পরবর্তী প্রজন্মের কাছে আমি কোনো উত্তর দিতে পারতাম না। আর একটা বিষয় যে যারা যে ছবিগুলো দেখেছিলাম আমরা, অবশ্যই মানে সমাজের সব স্তরের মানুষের একটা দায়িত্ববোধ থাকে, একটা দায় থাকে। সেখানে একটা ঘটনা ঘটেছিল যে জ্ঞানেশ্বরীতে একটা দুর্ঘটনা ঘটেছিল, প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। সেটা দুর্ঘটনা না, তাতে হচ্ছে গিয়ে ওটাকে নাশকতা। নাশকতা, সেটা নিয়ে উম, পরবর্তী সময় যখন শুরুতে হয় সেই সময় একটা চর্চা চলতে থাকে। কিন্তু হঠাৎ করে সেই বুদ্ধিজীবীদের একাংশের পোস্টারের ছবি ছিল, তারা প্রেস ক্লাবে এসে একটি সাংবাদিক বৈঠক করলেন এবং তারা তদন্তের আগেই তারা বললেন যে এটা সিপিএম করেছে বা কোনো একটা রাজনৈতিক দলের নাম নিলেন। এই বিষয়টাকে কিভাবে দেখেন? দেখো, জ্ঞানেশ্বরী কাণ্ডটা এতটা সেন্সিটিভ ছিল, এত মানুষের মৃত্যু হয়েছিল যে, এবং তৎকালীন সময় মাওবাদীদের সাথে বামপন্থীদের লড়াই চলছিল, এটা আমরা সবাই জানি। তো সেখানে প্রাইমা ফেসে তখন মনে হয়েছে এটা ওরা ঘটাতে পারে। দিস ওয়াজ ওয়ান অফ দ্য রিজন। অ্যান্ড অতি অবশ্যই আমি বলবো এর পেছনে ডেফিনেটলি ওই সিপিএমকে অ্যাকিউজ করা গেলে যাদের লাভ, তাদেরও একটা ইন্ধন ছিল, নিশ্চয়ই ছিল। এবারে একটা বিষয় যে বলবো যে এতগুলো ঘটনা ঘটেছে, তাতে দেখা যাচ্ছে এখন রাস্তায় তৃণমূলের কোনো নেতৃত্ব, এমনকি শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা রাস্তায় বেরোলে লোক তাদেরকে চোর চোর স্লোগান দিচ্ছে। এটাকে কিভাবে দেখছেন? এটাকে এইটুকুই মনে হচ্ছে যে বাংলার মানুষের বিবেকটা আবার ফিরে এসেছে, অথবা বিবেক আগে থেকেই ছিল, প্রতিবাদ করতে পারছিলেন না। এই রেজাল্টটা বেরিয়েছে, মানুষ একটা মুক্তির হাওয়া পেয়েছেন। এবং তখন মানুষ ন্যাচারালি, এটা ভাবার দরকার নেই যে কেউ কিছু বোঝে না। শিক্ষিত মানুষ থেকে যারা রিক্সা চালাচ্ছেন, মানে দিনমজুরি খাটছেন, প্রত্যেকেই বুঝতে পারছেন যে এই সরকারের প্রতিটি ক্যাডার, লিডার, তস্য ক্যাডার, যে এরা চোর। কেন? ধরো আমি আমার লেভেলে বুঝেছি, আমি আমার মতো করে বুঝেছি যে এরা চোর। একটা মানুষ, যে প্রান্তিক মানুষ, সে একটা ঘর পাওয়ার কথা 1,20,000 টাকা পাওয়ার কথা, তার থেকে 25,000 টাকা নিয়ে নিল। সে তো গ্রামের লোকটার থেকেই নিল, ওটা বোঝেনি যে চোর। এখন দেখবে প্রচুর জায়গায় গ্রামের লোক ঘিরে ধরছে তাদের, ভাই 25,000 টাকা নিয়েছিলে, ঘরটা তো দাওনি। আমরা কি দেখিনি যে এত এতগুলো ছেলে মেয়ের চাকরিটাকে কিভাবে চুরি করলো? এটা কি সাধারণ লোক দেখেনি? চোর বলবে না, তাদের কি সাধক বলবে? না, তবুও প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার প্রতি তো একটা সৌজন্যতা। কোনো সৌজন্য নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপরে কাউর কোনো রকম, যেরকম শ্রদ্ধা করতেন মানুষ, ততটাই অশ্রদ্ধা করেন এখন। অ্যান্ড শি ডিজার্ভস ইট। নতুন সরকার আসছে, আপনি মানে আপনি অনেক অন্যায়ের বিরুদ্ধে অনেক বিষয়ে আপনি মুখ খুলেছেন, প্রতিবাদ করেছেন। নতুন সরকারের কাছে আপনি কি দাবি রাখবেন, কি বক্তব্য থাকবে আপনার? আমি অতি অবশ্যই দাবি রাখবো, প্রথম কথা, মারপিট লুম্পেনগিরি বন্ধ হোক। যেটা অন্যায় যারা করেছেন, যেমন অ্যারেস্ট করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদেরকে জেলে পাঠানো হচ্ছে, আইনি প্রক্রিয়ায় যা হয় সেটাই হোক। এটা প্রথম আশা করি। দ্বিতীয় আশা করি আমাদের এখানে কর্মসংস্থানের, অর্থাৎ ইন্ডাস্ট্রি হোক। তৃতীয় আশা করি শিক্ষা ব্যবস্থাটা পুরো ঢেলে সাজানো হোক। এবং আমি আমার ফিল্ড নিয়ে বলছি যে আমরা এমন একটা বিচিত্র রাজ্যে বাস করি যে এখানে আর্ট কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, কিন্তু আর্ট এডুকেশন নেই। অর্থাৎ কোনো একটা শিশু যদি আর্ট নিয়ে কাজ করতে চায়, সারা জীবন পড়াশোনা করতে চায়, স্কুল লেভেলে আর্ট পাবে না। সেই জন্যে তা প্রতিটি স্কুলে আর্ট অ্যান্ড মিউজিক এটা মাস্ট করা হোক। পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, মানে আমরা যে পশ্চিমবঙ্গের কথা বলি বা মানুষ যেটা জানি, সেই সংস্কৃতির কি বদল হয়ে গেছিল বলে মনে করেন? বদল করে দিয়েছিল এরা, এরা চুরির সংস্কৃতি এনে দিয়েছিল। প্রতিটি চোর, আমি তো বলছি শুধু কাউন্সিলর না, কাউন্সিলরকে ঘিরে ওর যে পরিমণ্ডল ছিল, সেখানে 6 জন 8 জন 10 জন, প্রত্যেককে অ্যারেস্ট করা হোক। প্রতিটি এমএলএ এমপি সব অ্যারেস্ট করা হোক, প্রত্যেকটি চোর, বলতে কোনো দ্বিধা নেই। এবং কতটা নিকৃষ্ট মানের হলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারেন যে ইলেকশনের আগে, এরা বলছে জ্যোতিপ্রিয় মল্লিক নাকি বাজে মানুষ।
আমি আমি না সেদিন শুনে অবাক হয়ে গেছিলাম, এই কিরকম মুখ্যমন্ত্রী, যে অতদিন জেল খাটলো, ভবিষ্যতে আবার জেলে যাবে, শিশুদের খাদ্য চুরি করে দিয়েছে, সাধারণ মানুষের খাদ্য চুরি করে দিয়েছে, এ নাকি ভালো মানুষ, এবং তাকে আবার ভোটে দাঁড় করালো। শওকত মোল্লার কথা বলুন। অতি এরা সব এক একটি সম্পদ। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাষাতে উনি হলো ওই দলের সম্পদ ছিল। কেন? ওনার দলের যারা প্রকৃত সম্পদ ছিল, যারা 11-র আগে তৃণমূল করত, তাদেরকে প্রথমেই উনি বার করে দিয়েছেন, উনি বা অভিষেক বার করে দিয়েছে। দিয়ে এই শওকত মোল্লার মতো দিনের পর দিন আরাবুল্লাহ ইসলাম বলেনি যে আমার আমার দলের সম্পদ, যারা যারা বোমাবাজি করতে পারে, গুলিবাজি করতে পারে, তারা ওনার সম্পদ। এই সম্পদ নিয়ে এখন উনি থাকুক। অবশ্যই আমরা কথা বলছিলাম, অনেক কিছু জানার চেষ্টা করছিলাম, এবং যেটা সমীরবাবু বললেন, যেটা যে পশ্চিমবঙ্গের কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল এখন অনেকটাই পরিষ্কার করতে হবে, অর্থাৎ অনেকটা আবর্জনা মুক্ত করলেই পশ্চিমবঙ্গ আবার আগের জায়গায় ফিরে আসতে পারবে। আমি উজ্জ্বল, আপনারা দেখছেন ইউটার্ন। অবশ্যই দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।